সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। একটা শিশু যখন টানা বসে ঘন্টার পর ঘন্টা তারা টিভি দেখে বা মোবাইল দেখে বা কোনো গ্যাজেট আইটেমের সঙ্গে অ্যাটাচ থাকে, তখন কিন্তু আমরা অভিভাবক হিসেবে চিন্তা করি যে নিশ্চয়ই তার চোখের কোনো সমস্যা হয়েছে। সুপ্রিয় দর্শক, আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শিশুদের দৃষ্টির সমস্যা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার সায়েদুল হক 1963 সালের আগস্ট মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম.এস. এফ.সি.পি.এস. ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আইডিয়াল আই কেয়ার সেন্টারে চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, যেসব শিশুরা খুব বেশি টিভি দেখে বা গেমস খেলে বা বিভিন্ন গ্যাজেট আইটেমের সঙ্গে যারা খুব বেশি অ্যাটাচ থাকে, আপনার কাছে একটু জানবো যে এই দৃষ্টি সমস্যা বলতে আসলে কি বোঝায়? দৃষ্টির সমস্যা খুব সহজ করে যদি বলি তাহলে কম দেখে, যে কেউ কম দেখে। কম দেখে আসলে তো একটা হলো যে দূরে কম দেখে, আর একটা হলো কাছে কম দেখে। তো কাছে কম দেখে যেটা, সেটা হলো বয়স্কদের একটা সমস্যা, সেটা প্রেস ব্যয় বলি। আর শিশুদের বেলা আমরা যেটা বলছি সেটা হলো সে এজ এ হোল কম দেখে। এখন দেখার ব্যাপারটা হয় কি, চোখে যখন আলো আসে, আলোটা চোখের ভিতরে ঢুকে। তো কর্নিয়া আছে বাইরে যে পর্দাটা, আর ভিতরে আর একটা লেন্স আছে যেটা ছানি পড়ে, যেটা তাহলে দুইটা লেন্স। তো এই দুইটা লেন্সে যখন প্রতিসরণ হয় তখন এটা যা রেটিনাতে যা ফোকাস হয়, তখন আমরা দেখি। তো এখন এই ফোকাসের ব্যাপারটা যদি রেটিনার সামনে পড়ে বা পিছনে পড়ে, তাহলে তখন আমাদের দেখতে সমস্যা হয়। আর এই সামনে পড়ে পিছনে পড়ে এই সমস্যাটা হয় আসলে এই যে রেটিনা এবং কর্নিয়া এবং লেন্স, তাদের যে অ্যারেঞ্জমেন্ট, তো এটা তো একটা দৈহিক গড়ন। তো চোখের যে গড়ন, এটার উপরে ডিপেন্ড করে যে একটা শিশু কম দেখবে না বেশি দেখবে। আচ্ছা, বেশি তো না, স্বাভাবিক ভিন্ন ভিন্ন হয়ে থাকে এক এক শিশুদের ক্ষেত্রে এক এক রকম। শিশুদের বেলা এটা ভিন্নতা আছে। একটা হলো যে বাইরের যে কর্নিয়াটা আছে, এটার কার্ভেচারটা, বক্রতা, যেটা কারো আছে একটা স্বাভাবিক বক্রতার মধ্যে আছে, আর কারোটা আছে একটু বেশি, কারোটা একটু কম। যাদের বেশি হয় তাদের ফোকাসটা সামনে পড়বে, তাহলে আমরা মায়োপিয়া যেটা বলি। আচ্ছা, তাহলে এটা একটা বড় ফ্যাক্টর। আর একটা হলো যে দৈহিক গড়নের মধ্যে চোখের গড়ন সামনে পিছনে যে তার লম্বাকৃতি, যেটা আমরা লেংথ বলতে পারি, এই লেংথটার উপরে ডিপেন্ড করে। এখন ফোকাস ঠিকই আছে স্যার সামনে, তার এখানে ফোকাস করার কথা, কিন্তু এই লেংথ বেশি থাকাতে তার রেটিনা একটু পিছনে। তাহলে ফোকাস তার নর্মাল জায়গাতেই আছে, রেটিনা আছে পিছনে, তাহলে তার ফোকাস সামনে হলো, তাহলে তারও মায়োপিয়া হবে। আচ্ছা, তাহলে একটা হলো যে তার গড়ন, যেটা সামনে পিছনে যে লম্বাকৃতি, যেটা আর একটা হলো তার কার্ভেচার, মেইন ফ্যাক্টর তার। স্যার, শিশুদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকি যে তারা টিভি দেখছে একেবারে টিভির সামনে, অথবা মোবাইলে গেমস বা কার্টুন দেখছে, মোবাইলটাকে একেবারে চোখের সামনে ধরছে। সো আমরা অভিভাবকরা বা প্যারেন্টস যারা রয়েছে, আমরা কিন্তু চিন্তা করি নিশ্চয়ই তার চোখের পাওয়ার কমে গেছে, অথবা চোখের কোনো সমস্যা হয়েছে যার জন্য সে খুব কাছ থেকে টিভি বা মোবাইলটা দেখছে। এটির আসলে কোনো ভিত্তি আছে কিনা? শিশু যখন খুব কাছে থেকে দেখে তখন দুইটা দিক আছে। একটা হলো যে সে কম দেখে, দূরে কম দেখে, সেই জন্য সে কাছে যেয়ে দেখে, টিভির খুব কাছে চলে যায়। এটা হলো যে একটা মানে ইঙ্গিত যে সম্ভবত শিশুর দেখার ঘাটতি আছে। আচ্ছা, আবার স্কুলে যখন শিশুরা পাঠদানে থাকে, ওই টিচাররা কিন্তু বুঝতে পারে যে সে ব্ল্যাকবোর্ডে লেখা দেখতেছে না, পাশে থেকে লেখা তার ফ্রেন্ডের কাছ থেকে ঢুকতেছে, তার মানে তার দেখতে সমস্যা হচ্ছে। তো এই দেখার সমস্যা আছে, এটা ইঙ্গিতবাহী হলো কাছে থেকে দেখে। আর একটা সমস্যা এখন যেটা বলে সেটা হলো যে যারা খুব কাছে থেকে দেখতে হয় তাদের চোখের এক ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে হয়। চোখটা আমরা যখন সোজা তাকাই তখন দুইটা চোখ সোজা, আবার যখন কাছে আসে তখন চোখ কিন্তু এভাবে কনভার্স করে। আচ্ছা, তারা দিক পরিবর্তন করে। আর ওই যে আমরা বলছি চোখের ভিতরে যে লেন্স, কার্ভেচার,
এটাকে সে মডিফাই করতে পারে, এটা মডিফাই করতে পারে। আমরা যারা বয়স কম যারা, তারা কিন্তু কাছে পড়তে পারে, কিন্তু আমার তো চশমা লাগে। কারণ ওই যে কনভার্স করে অ্যাকোমোডেশন বলি আমরা, এটা কিন্তু বয়স হলে পরে আর করা যায় না, তখন চশমা নিতে হয়। কিন্তু শিশু যারা, তারা এই কাজটা কিন্তু ভলেন্টারিলি করতে পারে। তো খুব বেশি কাছে যখন যায় তখন কিন্তু ওই কাজটা করতে হয়। আচ্ছা, তো এখন রিসার্চে বলে যে প্রিমেচুর একটা শিশু, প্রিমেচুর শিশু বলতে তার 6-7 বছর হয় নাই, 2 বছর 3 বছর বা 1 বছর, এই শিশুরা যখন দীর্ঘক্ষণ এই কাছে অ্যাকোমোডেশন করে রাখে, এই অ্যাকোমোডেশনটা একটা ফ্যাক্টর যেটা এই তার কার্ভেচারকে চেঞ্জ করে। এবং রিসার্চের পার্সেন্টেজে বলতেছে এখন এই যে কর্নিয়ার কার্ভেচার এটা বেশি হচ্ছে এখন। এবং সেই সাথে রিসার্চ কিন্তু সেটিও বলছে যে স্ক্রিন টাইম যে বাচ্চাদের যত বেশি, শুধুমাত্র তাদের চোখের সমস্যাই হচ্ছে না, তাদের কথা বলার ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা হচ্ছে, অর্থাৎ তার দেরিতে কথা বলা শিখছে। সেই বিষয়টি নিয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। শিশু যেটা করে সেটা কি করে, সে তো রিপিট করে, সে তো কোনো কিছু তো জানে না। এটা যে গ্লাস, এটা কি সে জানে? জানে না। আপনি দেখে বলতেছেন যে গ্লাসটা ধরো, গ্লাসটা ধরো, তাহলে সে শুনতেছে, বলতেছে যে এটা তাহলে গ্লাস, তাহলে এরকম একটা জিনিসকে গ্লাস বলে। আচ্ছা, এইভাবেই তো সব অভ্যস্ত হচ্ছে। তাহলে সে যেটাই তার সামনে দেওয়া হচ্ছে সেটাই সে রিপিট করতেছে। এখন সে স্ক্রিনে এঙ্গেজ, সে কি খাচ্ছে টেস্টটা তো তার সে মানে ফিল করতেছে না, কি শুনতেছে এগুলো সে ইগনোর করতেছে, তাহলে রিপিটেশনটা হচ্ছে না। তো যদি হ্যামারিংটা না হয় তাহলে সে রিপ্লিকেট করতেছে না, স্পিচটা আসবে কোত্থেকে? বারবার বলতে বলতে, এটা তো একটা ওয়ার্ড, তো শিশুদের জন্য তো অনেকগুলো ফ্র্যাকশানে পরে ওয়ার্ডটা আসে, তাহলে তার ওইটা তো বারবার রিপিট করে সে একসময় যে নিয়ে আসে। প্রথমে কি মা বলে, হয়তো এমন একটা শব্দ বলে, মা ধরে নেয় যে তাকিয়ে ডাকতেছে, বাবা বলে, এটা হয়তো সে মানে প্রথমে তো এত পরিষ্কার বলে না, আচ্ছা, তার মানে বারবার বলতে বলতে এটা একসময় পরিষ্কার হচ্ছে। তো স্পিচটাও তো সেম, তাকে তো স্পিচটা তো এক্সারসাইজ করতে হবে। অর্থাৎ বাচ্চাদের মূল যে আসলে গ্রোয়িং পিরিয়ডটা বা লার্নিং যে পিরিয়ডটা, সেখানে কিন্তু আসলে এই গ্যাজেট আইটেম কিন্তু তাদের এই গ্রোথ যে বিষয়টা, সেটাকে কিন্তু অনেকটাই প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, ডিপ্রাইভ করে দিচ্ছে। স্যার আপনার কাছে এখন একটু জানবো যে যেসব বাচ্চাদের আসলে দৃষ্টিগত কিছু সমস্যা রয়েছে, সেটা অ্যাক্সিডেন্টাল কোনো কারণেই হোক, অথবা যেটি আপনি বলছিলেন যে স্ক্রিন টাইম অনেক বেশি থাকার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় চোখের কিছু সমস্যা দেখা দেয়, তখন হয়তো চশমা পরার বিষয়টি চলে আসে। অনেক বাচ্চারা চশমা পরতে চায় না, সেই ব্যাপারে আসলে আপনারা অভিভাবকদেরকে কিভাবে কাউন্সিলিং করে থাকেন, অথবা সেই শিশুটির এই যে দৃষ্টিগত সমস্যাটা হচ্ছে, দেখতে সমস্যা হচ্ছে, সেটিকে আসলে কিভাবে আপনারা ডিল করে থাকেন? শুরুতে আমার মনে আছে, আমার এক ক্লাসমেট তার বাচ্চা নিয়ে আসছে, তো আমি যখন বললাম যে চশমা লাগবে, জাস্ট টিয়ারিং হচ্ছে তার। তো এখন এতটা চ্যালেঞ্জিং না, এখন অনেকটা ইজি। এখন বাপ মা অনেকেই জানে যে সম্ভবত লাগবে, সে বাসা থেকেই তার একটা প্রস্তুতি হয়ে যায়। তা আমরা যেটা বলি যে সেটা হলো যে চশমা যেহেতু লাগবে, তার চশমাটা নিতে হবে কয়েকটা কারণে। একটা হলো যে চশমা যদি কম দেখে, ক্লাসে সে মনোযোগী হবে না, সে ডিপেন্ডেন্ট হবে তার পাশে যে বসা আছে, তাহলে সে তো মনে করবে যে সে সুপিরিয়র। আচ্ছা, সে মনে করবে যে সে ইনফিরিয়র, ও পারে আমি পারি না, তাহলে একটা মানসিক একটা সাপ্রেশনে পড়বে। এটা তার জন্য ক্ষতিকর, তার মানসিক ডেভেলপমেন্টের জন্য এটা ক্ষতিকর, এটা অ্যালাউ করা যাবে না। আর চোখে যেটা হয়, চোখে যদি ওই যে আমরা শুরুতে বলছিলাম যে ফোকাসটা, এটা তো রেটিনাতে দিতে হবে। তো রেটিনার যে মানে সজীবতা বা ডেভেলপমেন্ট যেটা, এটা কিন্তু ফোকাস একটা স্টিমুলেশন। আচ্ছা, বাচ্চাদের যখন জন্মগ্রহণ করে বা 6 মাস, তখন কিন্তু তার ভিশন 6:6 না, 6:18, 6:60 এরকম। আচ্ছা, তো ওই যে ফোকাস হয় রেটিনাতে, এই ফোকাসটাই হলো তার স্টিমুলেশন। এই স্টিমুলেশনটা থাকতে থাকতে একসময় তার 6:6 আসে। এখন যদি এই স্টিমুলেশনটা যদি আমরা ব্লার্ড করে দেই, ডিফোকাস করে দেই, তাহলে তো ওখানে স্টিমুলেশনটা প্রপারলি আসবে না, তাহলে কিন্তু এই শিশুর কিন্তু ভবিষ্যতে 6:6 ভিশন হবে না, আচ্ছা, 6:12 হবে, 6:9 হবে। তো এই যে একটা ঘাটতি, এই ঘাটতিটাকে আমরা বলি অ্যামব্লায়োপিয়া। এবং এই অ্যামব্লায়োপিয়া যদি 3 থেকে 5 বছরের মধ্যে আমরা চশমা না দেই, তাহলে 5-এর পরে চশমা দিলেও এটা কিন্তু স্থায়ী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা,
অর্থাৎ যখন চশমা পরার দরকার হয় তখন তাদেরকে চশমা অবশ্যই নিয়ে নিতে সেটাতে ইউজ টু হতে হবে এবং এই বিষয়ে নিশ্চয়ই আপনাদের প্রচুর কাউন্সেলিং করতে হয়। সেই বিষয়গুলো একটু জানবো। আমরা এই পর্যায়টি দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। চোখ ভালো রাখতে খাবারের ভূমিকা। চোখের দৃষ্টিশক্তি বা চোখটাকে সুন্দর রাখতে বা যে কোনো রোগ মুক্ত থাকতে আমাদের প্রতিদিন কিছু কিছু নিয়ম করে খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষকে প্রতিদিন সুষম খাবার তার ডায়েটে থাকতে হবে, মানে খাদ্যের 6টি গ্রুপ তার খাদ্যে বিদ্যমান থাকতে হবে। পাশাপাশি চোখের জন্য স্পেশালি যে খাবারগুলো আমরা বলে থাকি যে পুষ্টিকর এবং ভালো, সেগুলো হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি এবং এছাড়াও ওমেগা-3, ওমেগা-6, পাশাপাশি লুটেইন এবং গামা লিনোলেনিক অ্যাসিড। আমরা যে খাবারের মধ্যে পাচ্ছি এই পুষ্টিগুলো, সেগুলোই মূলত আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে বা চোখটাকে ভালো রাখতে কিন্তু সাহায্য করছে। প্রথমে আসি ভিটামিন এ। ভিটামিন এ আসলে একটি স্ট্রং আমাদের ভিটামিন, যেটা কিন্তু আমাদের বডিতে অনেকগুলো উপকার বয়ে নিয়ে আসে, পাশাপাশি চোখের জন্য বিশেষ উপকারী। মূলত আমরা ভিটামিন এটা পেয়ে থাকি হলুদ এবং লাল জাতীয় যে সবজি এবং ফলগুলো আমরা পাচ্ছি, যেমন মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে, এছাড়াও ফলের মধ্যে রয়েছে কলা, আম, এই জাতীয় খাবারে কিন্তু আমাদের মোটামুটি ভিটামিন এ পাওয়া যায়। পাশাপাশি বিটা ক্যারোটিন আমরা পাচ্ছি। এছাড়াও কিন্তু কিছু কিছু মাছ এবং সবজির মধ্যে কিন্তু আমরা ভিটামিন এ পেয়ে থাকি। ভিটামিন এর পাশাপাশি কিন্তু আমরা যেগুলোর নাম বলেছি ভিটামিন সি এবং ভিটামিন ই, এগুলোর উৎস হলো গাঢ় সবুজ শাকসবজি থেকে আমরা ভিটামিন সি পাচ্ছি। আমাদের টক জাতীয় যে ফলগুলো রয়েছে, আমলকি, পেয়ারা, জাম্বুরা, আমড়া, এই জাতীয় ফল থেকেও কিন্তু আমরা অনেক বেশি ভিটামিন সি পেয়ে থাকি। এবং ভিটামিন ই এর আমরা কিন্তু সোর্স আমরা জানি যে কোনো ধরনের তেল জাতীয় খাবার থেকে, যেমন আমরা ফ্লাক্সিড অয়েল, সয়াবিন অয়েল বা আমাদের যে কোনো ধরনের যে অয়েলগুলো আমরা ব্যবহার করে থাকি খাবারে, সেখান থেকে কিন্তু আমরা ভিটামিন ইটা পেয়ে থাকি। পাশাপাশি বাদামও কিন্তু আমরা ভিটামিন ই পেয়ে থাকি। এছাড়াও কিন্তু আমরা যেটা বলছি ওমেগা-3, ওমেগা-6, এটাও কিন্তু আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং চোখটাকে সুন্দর রোগমুক্ত রাখতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণত সামুদ্রিক মাছ, আপনার অলিভ অয়েল, ফ্ল্যাক্সিড, এই জাতীয় খাবারে এবং এছাড়াও কিন্তু বাদামের মধ্যেও কিন্তু আমরা ওমেগা-3 এবং ওমেগা-6টা পেয়ে থাকি। এগুলো আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে। মোট কথা, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে গেলে আমাদের কিছু কিছু খাবার স্পেসিফিক, যেমন প্রতিদিন হলুদ এবং লাল যে সবজি এবং ফলগুলো রয়েছে, এগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। আমাদের বাদামটা প্রতিদিন গ্রহণ করতে হবে। খাবারে যে তেলটা ব্যবহার করছি, সেই তেলটি আমাদের ফর্টিফাইড কিনা, ভিটামিন এ ই যুক্ত কিনা, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং বিভিন্ন ধরনের সিড রয়েছে, ফ্ল্যাক্সিড, তারপরে আপনার চিয়া সিড, এই জাতীয় খাবারগুলো কিন্তু আমরা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখা বা চোখটাকে ভালো রাখার জন্য প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারি। তাহলে দেখা যাবে আমাদের চোখটা সুন্দর থাকবে এবং নীরব থাকবে। আপনি শিশুদের দৃষ্টিগত সমস্যা নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে এসেছেন, যে কি কি কারণে আসলে দৃষ্টিগত সমস্যা হতে পারে, এবং এক্ষেত্রে আপনি বলছিলেন যে যাদের চশমা পরা দরকার হয়, অর্থাৎ পাওয়ার কম বেশি হয়, তাদের যথাসময়ে এবং যথাযথ যে পাওয়ারটা আপনারা ফিক্স করে থাকেন, সেই অনুযায়ী যদি তারা ব্যবহার করে সেই চশমাটি, তাহলে ভবিষ্যতে অ্যাডভান্স লেভেলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে অভিভাবকদের প্রতি আপনার পরামর্শ কি, যে শিশুদের দৃষ্টিটাকে এবং চোখকে ভালো রাখার জন্য তারা আসলে কি কি করতে পারে এবং খাদ্যের ভূমিকা এক্ষেত্রে আসলে কতটুকু? এখানে প্রথমেই যেটা আসে, বাবা মা স্কেয়ার্ড হয়ে যায়, ভয় পায় যে এত ছোট বাচ্চা চশমা রাখবে কেমন করে। তা আমরা বলি যে চশমাটা দিলেই দেখা যাবে যে টিভি পরিষ্কার, কালার পরিষ্কার, ঝকঝক করে। কিছুদিন গেলে যখন সে বুঝবে যে দিলেই পরিষ্কার, তখন আর তাকে বলতে হবে না, তখন সে নিজেই পড়বে। আচ্ছা, কাজেই প্রথম 2-1 দিনে তো কিছু চ্যালেঞ্জে যায়, কিন্তু আমরা বলি যে এটা শিশুরা, এরপরে তাকে চশমা থেকে সরানো যাবে না। এটা হলো একটা, যেটা কঠিন বিষয় না। 2 নম্বর হলো যে শিশুদের চশমা না পড়লে একটা হলো যে তার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা। আর তাৎক্ষণিকভাবে যেটা হয়, ওই চোখ জ্বালা পোড়া, ড্রাইনেস, তারপরে মাথা ব্যথা, অনেকেরই কিন্তু এই কমপ্লেন, বিশেষ করে যাদের অ্যাস্টিমেটিজম থাকে তাদের কিন্তু এই কমপ্লেনগুলো হয়। কাজেই তার সুস্থতার জন্যেও সে যাতে সাউন্ডলি পড়াশোনাটা করতে পারে, তার জন্য কিন্তু চশমাটা দরকার। আচ্ছা, আর একটা যেটা হয় যে ওই যে বললাম যে খাবার দাবার তার প্রবলেম না, তার প্রবলেম হলো যে স্টিমুলেশনটা তার হচ্ছে কিনা।
আর যেমনটা আমরা খুব কমনলি জানি যে ভিটামিন এ জাতীয় খাবার, খুব কালারফুল শাকসবজি খেলে চোখ ভালো থাকে, সেটা যদি আমাদেরকে একটু বলতেন। এটা হলো যে রেটিনাটা সজীব থাকে, স্নায়ুটা সতেজ থাকে, কিন্তু আমরা তো বলছি যে লাইটটা ফোকাস হচ্ছে কি হচ্ছে না, এটা হলো প্রবলেম, দৃষ্টি সমস্যা, রিফ্র্যাকশন বলি আমরা টার্মটা হলো রিফ্র্যাকশন, কিন্তু এটা হলো যে লাইটটা যদি রেটিনাতে ফোকাস হচ্ছে তাহলে এটা নর্মাল, রেটিনাতে ফোকাস হচ্ছে না তাহলেই তার দৃষ্টি সমস্যা। তাহলে এটার সাথে ওই ছোট মাছ বা শাকসবজির সম্পর্ক নাই, এটার সাথে সম্পর্ক আছে তার ওই যে ছোটোবেলায় যে আমরা যেটা বললাম যে নিয়ার ওয়ার্ক করবে না, অ্যাকোমোডেশনে যাবে না, ওই ডিভাইসগুলো সরায় রাখবে। আর একটা মেইন ফ্যাক্টর হলো যে সে আসলে এটা ইনহেরিট করে, সে বাবা মার কাছ থেকেই এটা জেনেটিক্যালি সে ইনহেরিট করে। কাজে বাবা মার যদি চশমা থাকে তাহলে এটা তার কাছে আসবে, এটাই স্বাভাবিক। কাজে এটা তাকে ব্লেম দেওয়ার কিছু নাই, এটা কারো এটা মানে গিলটি ফিলিংস করার কিছু নাই। এই ব্যাপারে আপনার কথা শুনে যতটুকু মনে হচ্ছে সচেতন থাকতে হবে যে সে বাচ্চাটির চোখে কোনো সমস্যা হচ্ছে কিনা। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, ধন্যবাদ জানাচ্ছি আবার, এবং সেই সাথে শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম শিশুদের দৃষ্টিগত সমস্যা নিয়ে। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। বুদ্ধি প্রতিবন্ধী, আমরা সবসময় বলে থাকি একটা মানুষের শারীরিক বিকাশ এবং মানসিক বিকাশ দুইটা আলাদা আলাদা বিকাশ। কিন্তু তো একটি শিশু যখন মায়ের পেটে থাকে তখন কিন্তু দেখা যায় যে শিশুর আমরা শারীরিক বিকাশটাকে দেখি, কিন্তু তার মানসিক বিকাশটাকে কিন্তু ওভাবে বোঝা যায় না। এটা জন্মের পর যখন মাতৃ গর্ভে থাকে তখন তো বোঝা যায় না, জন্মের পর একটা শিশুকে আমরা বুঝতে পারি যে আসলে এই শিশুটির বিকাশ কেমন হচ্ছে। বুদ্ধি প্রতিবন্ধী শিশু, এদেরকে আমরা বলে থাকি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। তার মানে একটি শিশু মায়ের গর্ভ থেকেই এই বুদ্ধি প্রতিবন্ধকতাটা নিয়েই পৃথিবীতে আসছে। তার অনেক কারণ থাকতে পারে, একটা বাংলাদেশের মধ্যে মানে খুব কমন যেটা, সেটা হচ্ছে আমরা বলি শিশু যদি মায়ের যে ওই যে আমরা বলি 1 মাস 2 মাস 3 মাস, এই মাসের সাথে সাথে যদি শিশুর বৃদ্ধি বা বিকাশ ঠিক মতো না হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।